শুরু করেছিলেন কত টাকা দিয়ে? সর্বোচ্চ হইলে হয়তোবা ৫,০০০ টাকার করছি। এখন কতটুকু রেভিনিউ দেখতেছেন? ১২,০০০ টাকা প্রফিট একটা সাইকেলে। কিভাবে আমি একটা বিজনেস বিল্ড করবে ১০,০০০ টাকায়, হুম। একটা ব্র্যান্ড বানাবো, আপনার স্টাইলটা কি ছিল? যেভাবে আপনি টাকা ইনভেস্ট করতেছেন আপনার পুঁজিটা যতটা গুরুত্বপূর্ণ, এটা সার্ভিস দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াটাও এরকম গুরুত্বপূর্ণ। এটা আমি বিশ্বাস করি না। ভাই আপনার এই ভিডিওটা দেখে আমি একটা ব্যবসা শুরু করছি, আমার ২,০০০ টাকা লাভ হয়েছে। হাউ মাচ মানি ইজ এনাফ ফর ইউ? ইনাফ। আপনিও দিবেন না। আমি যে চাকরি করি ওই চাকরিতে আমি মাত্র ১০,০০০ টাকা পাই, লেটস সে। ওকে। তো ১০,০০০ টাকা পাই, আমি জমাইতে ১,০০০ করে জমাইতে ১২ মাসের যেমনি সেমনি ১০,০০০ হইছে বা ১২,০০০ হইছে। ওকে। কিভাবে আমি একটা বিজনেস বিল্ড করবে ১০,০০০ টাকায়, হুম। একটা ব্র্যান্ড বানাবো, আপনার স্টাইলটা কি ছিল? ওইটাকে কিভাবে মানুষ ইমপ্লিমেন্ট করে একটা বিজনেস স্টার্ট করতে পারে? ওকে। ১০,০০০ টাকায় সাইকেলের ব্যবসা করা টাফ। নতুন সাইকেল হলে তো একেবারে পসিবল না, আগেই বলে দিই। পসিবল। বাট সেকেন্ড হ্যান্ড সাইকেলে করা সম্ভব। একটা ফ্যাক্ট কি জানো, যে নতুন সাইকেল থেকে সেকেন্ড হ্যান্ড সাইকেলে যারা কেনা বেচা করে তাদের প্রফিট অনেক বেশি থাকে, অনেক কিভাবে? বেশি থাকে। কারণ একটা সাইকেল আমি তোমার কাছ থেকে ধরো ৫,০০০ টাকায় কিনে ৮,০০০ টাকায় বিক্রি করবো, তুমি বুঝবাই না। সেকেন্ড হ্যান্ড সাইকেলের মার্কেটে প্রফিটও বেশি। সেকেন্ড হ্যান্ড সাইকেলের মার্কেটে একটা জিনিস খেয়াল রাখতে হবে, চূড়ায় সাইকেল যেন না হয়, এই জন্য একটু ভেরিফাই করে কেনা ভালো আর কি। শুরু করেছিলেন কত টাকা দিয়ে? শুরুর ঘটনাটা ছিল এরকম যে আমি দিয়েছিলাম ১,০০,০০০ টাকা, আমার বন্ধু আকিব, আমার পার্টনার, ও দিয়েছিল ১,০০,০০০ টাকা, আর ওই যে ম্যানেজার ও আর আরেকজন ছিল, দুজন মিলে কিছু টাকা ইনভেস্ট করছিল। তো এইটা দিয়ে হলো মূলত ব্যবসা শুরু। সো টোটাল কত টাকা হবে অ্যারাউন্ড? ৩-৩.৫ লাখ টাকা মতো ছিল। লাখ টাকা মতো। এখন কতটুকু রেভিনিউ দেখতেছেন? যদি একটু নাম্বারসে আসি। রেভিনিউ আলহামদুলিল্লাহ ভালো আছে, এবং নাম্বারস আসলে এক্সাক্ট বলা উচিত না। আমাদের ব্যবসার মূল উদ্দেশ্যটা কি শামীম? ওই যে প্রথমে বললাম না, যে আসলে আমরা দেখছি কি মার্কেটে, আমি একবার আমাদের পাশের জেলা মাগুরায় আমি একটু যাই এক্সপেরিমেন্ট করতে, যে আসলে সাইকেলের মার্কেটের কি অবস্থা একটু দেখে আসি। তা যখন যাই, একটা সাইকেলের দাম ৮,০০০ টাকা, মানে আমি যদি কিনি ৮,০০০ টাকা পড়বে পাইকারি দাম, কাস্টমারের কাছে বিক্রি করতেছে ২১,০০০ টাকায়। প্রফিটটা চিন্তা করো কয় পার্সেন্ট, মানে ৮,০০০ টাকা ২১,০০০ টাকা, ১২,০০০ টাকা প্রফিট একটা সাইকেলে। বাট উনি একটা সাইকেল বিক্রি করে কিন্তু বসে থাকবে, ওনার কোনো অত প্ল্যান নেই, কিন্তু কাস্টমার যে কিনলো সে তো ঠকে গেল। সো এই কাস্টমাররা যাতে ঠকে না যায়, এইটাই আমাদের মূল উদ্দেশ্য। আর ড্রিম সাইকেল স্টোর কিন্তু আমাদের পুরোপুরি প্রফিটেবল প্রজেক্টও না। ড্রিম সাইকেল স্টোরটা যে এই জায়গা থেকে, যে আমরা সাইকেল ভালোবাসি, আমরা প্রায় ৬০০ ভিডিও আমাদের ড্রিম সাইকেলের ইউটিউব চ্যানেলে আছে। সো এইটার মূল টার্গেটটা হলো যারা সাইকেল কিনতে চায়, যারা এই জিনিসটা ভালোবাসে, তাদের কাছে যেন রাইট ইনফরমেশনটা যায়, এর সাথে সাথে তারা যেন রাইট প্রোডাক্টটা আমার কাছ থেকে পায়। হাউ ইউ বিল্ড দ্য ব্র্যান্ড অফ ড্রিম সাইকেল, যে এত বড় ড্রিম সাইকেল হইলো আজকে? সো ড্রিম সাইকেল স্টোর কি ড্রিম সাইকেলের স্টোরের ভিডিও দিয়ে, পার্সোনাল ভিডিও দিয়ে হয়েছে, নাকি ফয়সালের মাধ্যমে চিনছে মানুষ? আচ্ছা, ড্রিম সাইকেল স্টোরের যদি তুমি বলো মার্কেটিং সাইটটা কীভাবে আমরা করি, ড্রিম সাইকেল স্টোরের সব মিলায় যদি বলি, সর্বোচ্চ হইলে হয়তো বা ৫,০০০ টাকার আমরা অ্যাড রান করছি সারা পুরো ৪ বছরে। ২০ শুরু হয়েছে, ৫ বছর হয়ে গেছে প্রায়, ঠিক আছে? সো ৫,০০০ টাকা, তাও এক্সপেরিমেন্ট বাবদ, ওইটার পারফরমেন্সও খুব একটা ভালো পাই নাই। আমাদের পুরোটাই অর্গানিকভাবে করা হয়। ব্রেক ইট ডাউন মি, যে কেন ৫,০০০ টাকায় ৪ বছরে করলেন? আচ্ছা, আমরা কখনো অ্যাড রান করিনি প্রথম থেকে। অ্যাড রানের কথা আমাদের মাথায়ও ছিল না, আমরা কোনো সময় চিন্তাও করিনি। আমাদের সবথেকে বড় পুশটা আসছিল আমার বন্ধু আকিবের ইউটিউব চ্যানেল। প্রথম বললাম না, ইউটিউব চ্যানেল থেকে শুরু করছি। সো ওর একটা অর্গানিক বড় অডিয়েন্স ছিল। এখন পর্যন্ত ওর কাছ থেকে অনেক একটা সাপোর্ট পাই। ওর বর্তমান চ্যানেলের সাইজ হলো প্রায় ৫ মিলিয়ন সাবস্ক্রাইবার, শুধু সাইকেল রিলেটেড চ্যানেল। সো ওইখান থেকে বড় একটা অডিয়েন্স আসে। প্লাস আমারও একটা চ্যানেল আছে যেখানে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। ড্রিম সাইকেলের নিজস্ব ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সব কিছু আছে। সো ওর একটা আলাদা ফ্যান বেজ আছে, ওইখান থেকে আসে আলহামদুলিল্লাহ। যার ফলে আমাদের কখনো এমন করা লাগে না যে আমার মেসেজ আসবে, আমাদের একটা সেলে কত টাকার খরচ হচ্ছে, এরকম কোনো সিস্টেম নেই। আমরা এত পরিমাণে অর্গানিক কন্টেন্ট দিছি এবং আমরা মানুষকে সাইকেল সম্পর্কে এডুকেটেড করছি। আমি একটা জিনিস দেখছি যে আপনার কন্টেন্টে, সেটা হচ্ছে খুব সুন্দরভাবে স্টোরিতে বলা। আমরা স্টোরি মানে আমরা কী বুঝি? স্টোরি মানে আমরা বুঝি হচ্ছে একটা গল্প, এবং এই গল্পটা আমরা বিভিন্ন বিজনেসে ইমপ্লিমেন্ট করতে দেখি বিভিন্নভাবে, বিভিন্ন কন্টেন্টে। বাট যখন আমি আপনাকে দেখি, এটা আমার মনে হয় আপনার ভিতরে একটা ক্যাপাবিলিটি। এটা কি ইনবিল্ট, নাকি হচ্ছে গিয়ে আস্তে আস্তে হয়ে গেছে, নাকি ট্রাই করছেন কোনটা? কারণ আমি একটা জিনিস দেখছি যে আপনি আলহামদুলিল্লাহ আমাদের ব্র্যান্ডকে আমরা একসাথে কাজ করতেছি, এখানেও দেখছি যে আপনি অনেক ক্লায়েন্টের জন্য লাগলে তখন আপনাকে সাজ্জাদ ভাই ইনভলভ করে। কেন? কারণ সাজ্জাদ ভাই মনে করে আপনার ভয়েসটা স্টোরি স্টাইলে, গল্প স্টাইলে। সো ফয়সাল গল্পে বলবে, এরকমভাবে বলে সাজ্জাদ ভাই, তাই আপনাকে ইউজ করে। এই ব্যাপারটা কেমনে হইলো ভাই? আসলে এই ব্যাপারটা এরকম যে এই ব্যাপারটা হলো জোর করে শেখা। হ্যাঁ, আচ্ছা। এটা ইনবিল্ট কিছুই ছিল না। আমি প্রথম থেকে যখন ভিডিও বানাই, কিংবা আমি ভিডিও বানাচ্ছি কিন্তু ৭-৮ বছর,
কিন্তু আমি চিন্তা করলাম মানুষ কি করলে মানুষ জিনিসটাকে পছন্দ করবে। হ্যাঁ, দেখলাম যে তুমি যতই এডিট করে ভরে ফেলো, তুমি যত ভালো ক্যামেরা দিয়ে শ্যুট করো, যত ভালো স্টুডিওতে শ্যুট করো, অডিও যত ভালো বা খারাপ হোক, মানুষ যদি তার সাথে রিলেট না করতে পারে, মানুষের মনে যদি জিনিসটা আঘাত না করে, মানে ইমোশন যদি না থাকে, তাহলে কিন্তু মানুষ পছন্দ করবে না। স্টিল এখনো শেখার চেষ্টা করতেছি, বাট গল্পই একমাত্র মাধ্যম যার ফলে মানুষকে আটকায় রাখা যায়। এমন কোনো প্ল্যান আছে যে ড্রিম সাইকেলে যেই একটা ইউটিউব চ্যানেল হুম, হুম, হুম। বা আপনার যে ইউটিউব চ্যানেল সাইকেলের উপরে পুরোপুরি, হুম, হুম। ওইটা তো সাইকেলের উপরে চলতেছে হুম, পুরোটা। হুম, হুম। এখন আপনার যেটা মার্কেটিং এর উপরে চলতেছে, এটার হুম। উপর কি এমন কোনো চিন্তা ভাবনা আছে কিনা যে এমন একটা বিজনেস স্টার্ট করব এই চ্যানেলের উপরে, যেটা একটা $1 মিলিয়ন চ্যানেল হবে? উম আমার এই চ্যানেলটা যদি তুমি বলো যে ভাই উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্যটা এখান থেকে প্রফিট করা না, এমনকি আমি AdSense ও চালাই না। আমার এই উদ্দেশ্য একদম মেইন, একদম মন থেকে উদ্দেশ্য, এবং এর পিছনে ইনভেস্টটা এই কারণেই করি যাতে আমি যেটা শিখি মানুষকে শেখাইতে পারি, এবং এই ভিডিওটা দেখে কিংবা এই জিনিসটা দেখে আরেকজনের হেল্প হয়। তুমি যে আমাকে কোয়েশ্চেন করলে না যে ভাই ৳১০,০০০ দিয়ে কেমনে এই ব্যবসা এই যে ইনফরমেশনটা আমার কাছ থেকে তার কাছে গেল। এইটাই শুধু আমার এই চ্যানেলের উদ্দেশ্য। এর সাথে যদি অন্য কিছু হয় আলহামদুলিল্লাহ ওয়েলকাম। বাট মেইন উদ্দেশ্য $1 মিলিয়ন কোম্পানি তৈরি করা না। মেইন উদ্দেশ্য হলো ইনফরমেশনগুলো ফ্রিতে মানুষের কাছে পৌঁছায় দেয়া। নাইস। আমি এটাও শুনছি যে এই ইনফরমেশনগুলো পৌঁছে দেওয়ার জন্য অনেক টাকা লসও হচ্ছে। লস হচ্ছে কিভাবে? যে আমার ভুল হলে বললেন যে এরকম আমার ২ টা চ্যানেল আছে। ২ টা হুম, চ্যানেলের জন্য ভিডিও লাগতেছে, হুম, থাম্বনেল লাগতেছে, এগুলো এডিট হুম, করা লাগতেছে, এটা হুম, সেটা। এত কিছু করার পরে সবকিছু মিলাই মাস শেষে এডিটর-টেডিটর ওদেরকে হুম, বেতন-টেতন হুম, দিয়ে অ্যারাউন্ড ২০-২৫,০০০ টাকা মতো যাচ্ছে। হুম, হুম, এই যে একটা এক্সট্রা মানি যাচ্ছে। হুম, হুম, আপনি বললেন যে এটা ভাই যাচ্ছে, এটা আমার হ্যাপিনেস। হুম, হুম, হুম। এটাকে কিভাবে দেখতেছেন ভাই? হ্যাপিনেসের জন্য ৳২৫,০০০ শেষ প্রত্যেক আচ্ছা, মাসে? আচ্ছা, তুমি মাঝে, মাঝে বাইরে খাইতে যাও না? হুম, ঘুরতে যাও না? তো যাই। ওখানে যে তুমি কি মানে ওখানে যে খুশি হও না? হুম, সো আমার কাছে জিনিসটা সেম। হ্যাঁ? এবং আরেকটা মজার বিষয় কি, এই জায়গাটা আমি নিজেও মাঝে, মাঝে ভাবি, আল্লাহ আমাকে ইনকাম দিচ্ছে, আমি খরচ করছি। যার ফলে ইনকাম রোলিং হচ্ছে। বাট আমি যদি এই খরচটা বন্ধ করে দিলে ইনকামটাও কিন্তু আসবে না। সো আমি এইভাবে চিন্তা করি যে এডিটরের যেটা রিজিক এডিটর নিয়ে যাচ্ছে। ডিজাইনার যে রিজিক ডিজাইনার নিয়ে যাচ্ছে, নো প্রবলেম। বাট আমার তো আল্লাহ দায়িত্ব দিছে যে এই কাজটা করার জন্য। সো এই কাজটা যদি আমি প্রপার না করি, ওদের রিজিকও অন্য জায়গা থেকে নিয়ে নিতে পারবে। এই এডিটর ধরো আমার যে কাজ করতেছে, সে আরেক জায়গায় এডিট করবে। যে করবে। ডিজাইনার, সে আরেক জায়গায় ডিজাইন করবে। বাট এর একটা তো ভালো কাজ হচ্ছে। সো আমার কাছে মনে হয় যে এই কাজটা যখন আপলোড বাটনে প্রেস করি, অনেকে দেখে, আমার কাছে ভাল লাগে যে যাক, কারণ যখন কমেন্ট করে না, ভাই আপনার এই ভিডিওটা দেখে আমি একটা ব্যবসা শুরু করছি, আমার ৳২,০০০ লাভ হয়েছে, তখন আলহামদুলিল্লাহ ভাল লাগে। ওই স্যাটিসফ্যাকশনটা আসলে ওই ৳২৫,০০০ ৳২০,০০০ সেভ করে হয়তোবা আসবে না। সো এইটাই হলো মূল উদ্দেশ্য। How much money is enough for you still now? আমি টাকা দিয়ে ওইভাবে হিসাব করি না। আমি একদম অনেস্ট কথা বলি, আজকে আমি হিসাব করতেছিলাম যে আমার এই মাসে ইনকাম কত হইছে আর হুম। খরচ কত হইছে, হ্যাঁ? সো আমি দেখতেছিলাম যে ইনকামের থেকে খরচ মনে হয় একটু একদম হয় সমান, সমান না, অথবা বেশ কম বেশি। আমার কয়েকটা জিনিস ইচ্ছা আছে। আমি টাকা দিয়ে ওইভাবে হিসাব করি না। আমি ইচ্ছা আছে আমার একটা ভালো গাড়ি থাকবে, ভালো একটা বাড়ি থাকবে। তারপরে ফ্যামিলি থাকবে আমার সাথে। আলহামদুলিল্লাহ। আর আমি অনেক লোকের কর্মসংস্থানে মানে কাজ করতে, ইনকাম করতে সাহায্য করতে পারবো। ইনাফ। কারণ টাকা তো তুমি অনেক ইনকাম করে রেখে চলে যাবা। সো অনেক টাকার দরকার নেই। বাট এমনভাবে চলি যাতে আমি ভালোভাবে চলতে পারি। এটাই। স্পন্সরের কথাটা বলে নিই। আমাদের আজকের স্পন্সর হচ্ছে ব্র্যান্ডমার্ক স্টুডিও। ব্র্যান্ডমার্ক স্টুডিও হচ্ছে একটা স্টুডিও যেখানে আপনার প্রোডাক্ট শুট হোক, ভিডিও হোক, পডকাস্ট হোক, যা ইচ্ছা তা আপনি করতে পারেন এখান থেকে। এবং এইখানে টুসেন পডকাস্ট শুট হয়। সো বুঝতেই পারতেছেন যে এরকম একটা জায়গায় স্কিল পিপল আমাদের দামি, দামি গ্যাজেটস দিয়ে আপনারা শুট করবেন। সো হ্যাঁ, অবশ্যই চেক আউট করে দেখতে পারেন। নিচে বা উপর কোনো জায়গায় ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। ওকে ভাই, ব্যাক টু দ্য পয়েন্ট যে তো কনটেন্ট ক্রিয়েশন করতেছেন, এত কিছু করতেছেন। এগুলো কোনো কিছু থেকেই কি কোনো আর্নিং হচ্ছে না? নাকি আর্নিং হচ্ছে বাই ডিফল্ট বিজনেসের মাধ্যমে? ম্যাক্সিমাম 90% আর্নিংই আমার বিজনেসের মাধ্যমেই হচ্ছে। এবং আরও অনেক কিছু, কিছু কাজ করতেছি, সেখান থেকে আসতেছে আলহামদুলিল্লাহ। আর তাছাড়া কনটেন্ট থেকে আর্নিং আসে না বললে ভুল। আমি অ্যাডসেন্স বাদে যেগুলো ওয়ে আছে সেখান থেকে আর্নিং আসে। কি, কি ওয়ে আছে? ধরো তুমি অনেক সময় প্রোডাক্ট প্রমোশন করো, হুম। সেখান থেকে একটা আপনি তো আর্নিং শুধু আসে। ড্রিম সাইকেলেরই করেন না, অন্য কিছু তো? ড্রিম সাইকেলে করি, বাট মাঝে, মাঝে যদি মনে করি না এই জিনিসটা রাইট, ধরো একটা বই আমি পড়ছি, পড়ে আমার কাছে ভাল লাগছে, সেটার প্রমোশন করলাম, সে আমাকে কিছু টাকা দিল। মানুষের জন্য ভালো হলো বইটা পড়ে, আবার আমার জন্য ভালো হলো, আমি যাতে কনটেন্টটা সাস্টেইন করতে পারি। বাট এখন আমি চেষ্টা করি এমন কোনো কিছু প্রমোট না করতে যেটা আসলে আমি নিজে ইউজ করব না, কিংবা আমার কাছে মনে হয় যে কোনো কাজে আসবে না। ঝিনাইদহ হয় কি সবাই আপনাকে ফায়েজ ফয়সাল এই কনটেন্ট ক্রিয়েটর নামে যখন চিনে, বা এই যে একটা পশ ভাব, এটা কেমন লাগে?
এটা তো ভালোই লাগে। এখন ২ ভাবে চিনে। একটা আছে যে ধরো যে স্কুল কলেজ যারা পড়ে ছোট, ছোট, ছোট তারা সাইকেলের জন্য চিনে। হুম, আর যারা সিনিয়র তারা এই যে ব্যবসা-বাণিজ্য নিয়ে কথা বলে এই কারণে চিনে। সো ২ হুম। রকমই চিনে। আমি কনফিউজড হয়ে যাই যখন বলে, "ভাই আমি আপনার ভিডিও দেখি।" আমি কোন ভিডিও দেখে? সাইকেলের ভিডিও দেখে নাকি ওই এই রিলেটেড কনটেন্ট দেখে, বিজনেস রিলেটেড। সো ভালো লাগে। ফিলিংসটা অনেক মজার। হোয়াট ডু ইউ থিংক ভাইয়া কনটেন্ট ক্রিয়েশন কতটুকু গুরুত্বপূর্ণ বলে মনে হয় একটা বিজনেসের জন্য? ২০২৫ সালে এসে বড়, বড় বিজনেস যদি হুম, তুমি বাদ দাও যে মানে যেগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি বড়, বড় তাদের তো হিসাব আলাদা। তাদের সাপ্লাই চেইন সবকিছু আলাদা। তুমি যদি বলো যে আমি ব্যবসা শুরু করব যে শামীম, ফয়সাল এদের জন্য সোশ্যাল মিডিয়া অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমার পুরো ব্যবসাটাই দাঁড়ায় আছে সোশ্যাল মিডিয়ার উপরে। সো অনেক গুরুত্বপূর্ণ। আমি বলব যে যেভাবে আপনি টাকা ইনভেস্ট করতেছেন আপনার পুঁজিটা যতটা গুরুত্বপূর্ণ, ঠিক কাস্টমারের সাথে সার্ভিস দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াটাও এরকম গুরুত্বপূর্ণ। হুম। যে নতুন একজন উদ্যোক্তা হুম, সে কিভাবে এই লাইনে আসতে পারে? কারণ সে একটা বিজনেস পেজ আছে, হুম। তার একটা বিজনেস আছে। সে কিভাবে কনটেন্ট ক্রিয়েশনটাকে মানে ইউটিলাইজ করতে পারে আপনার মতো যে আমিও একদিন ড্রিম সাইকেলের মতো একটা ব্র্যান্ড বিল্ড করব? আচ্ছা, ব্র্যান্ডের কথা যদি সাইডে রাখো, আমাদের এলাকায় একজন আছে, উনার নাম রোকন ভাই, হ্যাঁ? মজার কথা। উনাকে নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম, আমার পেইজে আছে বা ইউটিউব চ্যানেলে খুঁজলে পেয়ে যাবে মানুষ। সো উনার প্রতিষ্ঠানের নাম মগের মূল্য। ঠিক আছে? উনার একটা ৳৫,০০০ না ৳৭,০০০ একটা ফোন আছে অ্যান্ড্রয়েড। উনি মূলত খিচুড়ি বিক্রি করে, গরুর মাংস বিক্রি করে এই। তা উনি টিকটকে ভিডিও বানাইতো। ঠিক আছে? যে এরকম যে উনি ক্যামেরাটা নেয়, এদিক থেকে এদিক তাকায়, তাকায় বলে, "আজকে এটা, এটা রান্না হয়েছে চলে আসেন।" একটু মোটা-সোটা মানুষ তো মজা লাগতো, হ্যাঁ? তো উনি এইভাবে কনটেন্ট বানাইতে, বানাইতে, বানাইতে উনি ১ম এ হালিম বিক্রি করতো। ৪ পোয়া মাংস দিয়ে শুরু করে। হালিমের দোকানে এত ভিড় হওয়া শুরু করলো, হালিম বাদ দিয়ে উনি একটা হোটেল দিল। হোটেলে ফোন দিয়ে যাইতে হয় খাবারের বুকিং দিয়ে, হ্যাঁ? না হলে যেয়ে খাবার পাওয়া যায় না। আবার ঝিনাইদহ শহর থেকে অনেক বাইরে, মানে একদম গ্রামের ভিতরে। আচ্ছা, এরপরে ওখানেও উনি সার্ভিস দিয়ে পারতেছে না, এই কারণে উনি আলাদা জায়গায় পুরো একটা ফাঁকা জায়গায় বড় করে একটা মানে অনেকজনের ক্যাপাসিটি ওয়ালা হোটেল বিল্ড করতেছে, সেখানে উনি সার্ভিস দিবে। তো পুরোটাই হইছে অর্গানিকভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ওনার ফলোয়ারও খুব বেশি না, মানে ২০,০০০ কি ২২,০০০। সো এই যে উনি সোশ্যাল মিডিয়া দিয়েই কিন্তু পুরোটা করছে। উনার কিন্তু ব্র্যান্ড মানে কি? যে অনেক কিছু পশ করতে হবে হ্যান-ত্যান না। ব্র্যান্ড মানে হলো তুমি যে কাজটা করো, সবসময় তুমি একভাবে করো এবং তুমি যে প্রমিসটা করো সেটা তুমি ডেলিভারি করো। আচ্ছা ভাইয়া, হাউ টু বিল্ড এ স্ট্রং নেটওয়ার্ক? যে আমি দেখছি আপনার অনেক ভালো নেটওয়ার্ক আছে। আজকে নাফিস ভাই আপনাকে দেখলো। সে বলল, "এই ফয়সাল এটা কর, এটা কর। এটা হুম, করলে ভালো হুম, হবে।" হুম, হুম। বা আজকে সাজ্জাদ ভাই দেখলো। এই উত্তরটা তুমিই দাও। কারণ আমার থেকে স্ট্রং নেটওয়ার্ক তোমার আছে। তুমি কি করে নেটওয়ার্ক বিল্ড করছো একটু বলো তো? খুব ছোট্ট, ছোট্ট জিনিস বলব কিন্তু এই ছোট্ট, ছোট্ট জিনিস খুব কাজে লাগবে মানুষের যদি একটা মানুষ স্ট্রং নেটওয়ার্ক বিল্ড করতে চায়। আমি পার্সোনালি মনে করি। ওকে। খালিদ ফারহান ভাই হচ্ছে সবচেয়ে বেশি ইন্ট্রোভার্ট একটা মানুষ, হুম, নট এক্সট্রোভার্ট। সো উনার সাথে একটা স্ট্রং নেটওয়ার্ক বিল্ড করা সবচেয়ে সহজ উপায় আমার কাছে ছিল হচ্ছে গিয়ে মেইল। হুম, মেইলে যাওয়া, মেইলে যেয়ে ওকে মেইল করা। এখন মেইলে যাই আমি যদি বলি, "হাই, হ্যালো, হুম। হাউ আর ইউ?" কেউই ভাই এটার রেসপন্স দিবে না। আমি সিউর আমি যে নিজেও দেই না তো। আপনিও দিবেন না। এটাই আমি বলতে দেই না। চাচ্ছিলাম। আপনিও দিবেন না। একটা ভিডিওতে উনি ফাঁড়িঘর নিয়ে কথা বলছেন। ফাঁড়িঘর একটা ভেঞ্চার। হুম, ফাঁড়িঘর হচ্ছে পেট কুকুর বুড়ালের থাকার একটা জায়গা, হোস্টেল টাইপের। তো এটা নিয়ে একটা ভিডিও করতেছে। ভিডিও করার সময় উনার ওখানে ভিডিওতে উঠে আছে যে ফাঁড়িঘর। এই স্পেলিংটাই ভুল ছিল। এটা এডিটর ভুল করছে। স্ক্রিনশট নিলাম। এটারও নিয়ে ভাইরে দেখাইলাম। ভাইরে বললাম, এটাও বলছি ভাইকে। শুধু দেখাইছি যে তা না। আমি বললাম, "ভাই আমি তো দেখছি এরকম, এরকম। আমার মনে হয় আপনি কিউসি করান না। আপনি এক কাজ করেন। পরে যতগুলো ভিডিও হবে সবগুলো লিঙ্ক আমারে পাঠায় দিয়েন। আমি পুরো জিনিসটারে কিউসি করে দিব। কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না।" আচ্ছা। সো এগুলো হচ্ছে ভাই মানে নেটওয়ার্ক বিল্ড করার সবচেয়ে মানে আমি যেগুলো শিখছি ভাই এগুলোই বলতেছি আমি। শুধু এটা না, উনি যখন বাংলাদেশে আসছে, হুম, উনি প্রতিবার আসলে আমারে নক দেবে। আমার বলে, "ভাই আমি বাংলাদেশে আসতেছি।" হুম, এরকম হুম, একটা হুম, ব্যাপার। হুম, হুম, কি ওনার সাথে কাজ করার কি অপরচুনিটি আছে এগুলো সব আমারে বলে। হুম, এখন এরকম একবার হইছে যখন উনি আমারে ডাকছে শার্ক ট্যাঙ্ক হচ্ছে মিনি শার্ক ট্যাঙ্ক। হুম, হুম, মিনি শার্ক ট্যাঙ্ক হচ্ছে আমার ডাকছে যে, "ভাই শামীম তুমি আসো। তোমার এখানে কাজ আছে।" কি কাজ আছে বলা নেই। গেছি। গেস্টগুলার মানে কনফার্ম করার দায়িত্ব ছিল আমার। হুম, 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 সো এখানে মনে করেন আমার মোবাইলে টাকা পয়সা করে আমার বেশি টাকা যায় নাই। ধরেন ২-৩০০ টাকা গেছে। উনি আমার অনেক বলছে, "ভাই তোমার কত টাকা লাগবে বলো? আমি তো টাকা পে করতেছি।" আমি বলি, "কোনো টাকা লাগবে না ভাই। আমার রিকোয়েস্ট হচ্ছে আপনি আমার নেক্সট কাজে কোনো কাজে নিবেন।" হুম, আবার আসছে, আবার নিচ্ছে। কেন? তার তখন গিল্টি ফিল হচ্ছে। এই ছেলেটা তো আমার থেকে কোনো টাকা পয়সা নিচ্ছে না। ওকে, ওরা আবার এগুলোতে ইনভলভ করি, ওগুলোতে ইনভলভ করি। সো দিস ইজ ভ্যালু যেটা আপনি দিচ্ছেন মানুষকে। এখন ২ টা জিনিস হয়, ২ টা অ্যাঙ্গেল এখানে। একটা অ্যাঙ্গেল হচ্ছে আপনি কি তার সাথে নেটওয়ার্ক এই কারণে বিল্ড করতেছেন যে আপনি তার কাছ থেকে অনেক টাকা পয়সা চান বা ভবিষ্যতে যে অনেক টাকা পয়সা আয় করতে চান। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে না ভাই আমি ভাইটাকেও পছন্দ করি, আমি ২ টাই করতে চাই। এগুলো হচ্ছে ভাই ছোট, ছোট ভ্যালু যেগুলো মানে মানুষকে অবাক করে দেয় এবং সাথে, সাথে তাকে একটা ফিল দেয়, উফ! এই ছেলেটা আমার জন্য করছে ভাই। এর জন্য ভাই কিছু একটা করতে হবে। আপনি করছেন এতটুকু, উনি ভাবতেছে আপনার জন্য এতটুকু করবে।
এগুলো ভাই নেটওয়ার্ক বিল্ড করার ছোট, ছোট অনেক বিষয় যেগুলো আমার মনে হয় আমার অনেক কাজে দিছে এবং এগুলো যদি কেউ এপ্লাই করে তাদেরও অনেক, অনেক কাজে দিবে। সো আলহামদুলিল্লাহ শামীম, তোমার ভিতরে ওই জিনিসটা দেখছি, তোমার ভিতরে ইচ্ছা আছে, এজন্য আল্লাহ তাআলা তোমাকে ইজি করে দিচ্ছে। এবং সাজ্জাদ ভাই খুব ভালো একটা কথা আমার মাথায় ঢুকাই দিছে যে যার জন্য যে কাজটা সেটা আল্লাহ তার জন্য সহজ করে দেয়। সহজ করে। তবে তোমাকে চেষ্টা করতে হবে। হুম। সহজ করে দেবে, তোমাকে দিয়ে করায় নেবে তা না। So, একটা কথা তোমাকে ভাই, চেষ্টা করতে হবে। একটা কথা ভাই মানতে হবে ভাই। এই একটা কথা আছে না যে মানে আপনি যতক্ষণ চেষ্টা করবেন না, মানে মনে করেন এই যে এটা আপনি, হুম, তো আপনি এই জায়গায় বসে আছেন। হুম। আপনি যতক্ষণ ডানেও যাবেন না, বামেও যাবেন না, যতক্ষণ চেষ্টা করবেন না, আল্লাহ আপনাকে ততক্ষণ হেল্প করবেন। আল্লাহ না, বলছে আগে নিজে চেষ্টা করো, তারপর সে হুম, না আমি তোমার হেল্প করবো। এটা একটা ব্যাপার। আল্লাহ ততক্ষণ কোনো জাতির পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজেরা নিজেরা পরিবর্তন করে। খুব ভালো লাগলো ভাই পডকাস্ট করে। আমাদের চ্যানেলের জন্য যদি কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আমি শামীমের চ্যানেলের সম্পর্কে এখন কিছুই বলবো না, আপনারা জাস্ট দেখেন। শামীম যদি লেগে থাকতে পারে, যদি সরে না যায় ডানে বায়ে, শামীম ভবিষ্যতে ভালো কিছু করবে, তখন আপনারা পিছনে তাকায় দেখবেন, ও আমি শামীম ভাইয়ের সাথে প্রথম থেকে ছিলাম।